হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। বন্ধুরা, আজকে তোমরা শুনতে চলেছ দুটো ঘটনার মধ্যে প্রথম ঘটনাটা একটা ডেঞ্জারাস ঘটনা বলতে পারো, আর দ্বিতীয় ঘটনাটা সেটাও খুব ডেঞ্জারাস কিন্তু একটু প্যাথেটিক। সে ঘটনাটা শুনে তোমাদের মনটা খারাপ হয়ে যেতে পারে। যাই হোক, আজকে তোমরা তাড়াতাড়ি সিট বেল্ট বেঁধে নাও। আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে, যে রাজ্যে পাড়ি দিতে গেলে তোমাদের অবশ্যই সিট বেল্ট বেঁধে নিতে হবে আর চুপটি করে বসে পড়তে হবে। আর হ্যাঁ, হেডফোন না লাগালে কিন্তু চলবেই না। যাই হোক, চলো এবার আমরা শুরু করছি প্রথম ঘটনা। অদৃশ্যভাবে কিছু অলৌকিক ঘটনাকে আমরা ভৌতিক ঘটনা বলে থাকি। এই ব্যাপারটি আমি শুধু মনে মনেই ভেবেছি, কিন্তু এটা কোনোদিনও ভাবিনি যে এই অলৌকিক বা ভৌতিক ঘটনার প্রত্যক্ষ প্রমাণ আমিও হব। আজ আমি যে ঘটনা বলতে চলেছি সেটি আমার জন্য একটু চিন্তাদায়ক, কারণ আমি বিশ্বাস করতে পারছি না আজও এই ঘটনা ঘটে। আচ্ছা, এবার ঘটনায় প্রবেশ করা যাক। আমি সুমন চক্রবর্তী। একদিন রাতে আমার বাবা একটা বিবাহের কাজ ধরেন এবং আমার দাদু তিনিও একটা বিবাহের কাজ ধরেন। আমরা ব্রাহ্মণ, আমার পদবি শুনে হয়তো বুঝতেই পারছো। নানান পুজো, বিবাহ বা শুভ অনুষ্ঠান আমরা ঈশ্বরের সান্নিধ্যে করে থাকি। তো একদিনে দুটি কাজ। বাবা দুপুরে আমাকে বলেন, দাদুর একটা কাজ ধরা আছে রে, আর দাদুর সাথে তুই যাবি, সাথে সাথে থেকে কাজটাও শিখে নিবি। তাই কোনো কথা না বলে দাদুর সাথে চলে যাবি। বাবা যখন কথা বলেন তখন আমি মনে মনে বিরক্ত বোধ করি, কিন্তু কিছু বলতে সাহস পায় না, কারণ বছর 21-এর ছেলে হয়েও এখনও আমার বাবাকে খুব ভয় লাগে। আমি বাবাকে বললাম, ঠিক আছে, আমি যাব। দেখতে দেখতে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হয়েছে। আমি বিছানায় শুয়েছিলাম। দাদু আমাকে হাঁক দেয়, বলেন, সুমন, বেরিয়ে আয় বাবা, বেরোবো এবার। আমি ঘড়ি দেখি, তখন সন্ধে 6টা। আমি রেডি হয়ে বেরিয়ে আসি। দাদুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদু, আমরা কাজে কোথায় যাচ্ছি তা তো তোমার কাছ থেকে জানাই হয়নি। দাদু এক উত্তরে বলেন, গঙ্গার ওপারে শান্তিপুরের একটা ছোট্ট গ্রামে। আমি বললাম, ও আচ্ছা, তবে তো খুব বেশি দূরে না। আমার বাড়ি অম্বিকা কালনা শহরে, মানে গঙ্গা পেরোলেই তারপর টোটোতে 10 মিনিট। আমরা রওনা দিলাম এবং 20 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে পৌঁছালাম আমার কর্মস্থানে। আমি এবং দাদু দুজনেই কাজের সকল প্রকার জোগাড় সেরে হাত পা ধুয়ে কাজে বসলাম। অনেক রাতে বিবাহের কার্য শুরু হয়। আমার অবস্থা এমন সেটি বলবার না। অনেক রাতের দিকে কাজ শুরু হওয়ার জন্য দাদুর পাশে বসে বসে আমি শুধু ঘুমে ঢুলে পড়ার মতো অবস্থা। তাই আমি আর সহ্য করতে না পেরে চোখে মুখে জল দিতে একটা বোতল হাতে করে বাইরের দিকে যাই। চোখে মুখে জল দিয়ে ফিরে দেখি বর এবং বধূ দুজনে দাদুকে পায়ে হাত দিয়ে প্রণাম করছে, মানে বিবাহ সম্পূর্ণ। আমি মনে মনে ভাবলাম, এত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল। আমি আমার মোবাইল ফোন যখন দেখি রাত তখন 2টো বাজে। সময়ের কথা মনে পড়তেই আমার পেটে ইঁদুরের ডন বৈঠক দিচ্ছে। খুব খিদে পেয়েছে। দাদু আমাকে কাছে ডেকে বলে, গরু, আসলি তো কাজ শেখার জন্য, কাজ তো কিছুই দেখলি না, ঘুমালি, মরকট একটা। অন্যদিন তো রাতে ফোন দেখে দেখে রাত কাভার করে ফেলিস। আমার খুব বিরক্ত লাগছিল। আমি দাদুকে বলি, দাদু খিদে পেয়েছে। উত্তরে দাদু বলে, রাতের খাবার এখানেই খেয়ে যাব। তারপর আমরা সময় মতো খেয়ে নিই। বাড়ির কর্তার সাথে দাদুর কথা হয়, এই রাতে দাদু খালি হাতেই বাড়ি ফিরবে। সকালে দাদুর যাবতীয় সব পাওনা গণ্ডা বাড়ি পৌঁছে দেবে। আসলে দাদুর সাথে তার পরিচয় বহু বছরের। চোর ছিনতাইবাজের কারণে দাদু এমন ব্যবস্থা করেন। তারপর আমরা বেরোতেই যাব, সেই সময় বাড়ির গিন্নি টিফিন কৌটো করে কিছু খাবার দিয়ে দেন বাড়িতে নিয়ে আসার জন্য। তা দেখে দাদু হাসতে হাসতে বলেন, এই ভোর রাতে খাবার সাথে করে নিয়ে গেলে ভূতে পিছু করবে তো। একথা শুনে কর্তা বলেন, সেটি হবে না, আপনি ব্রাহ্মণ মানুষ। দাদু কথা না বাড়িয়ে বেরিয়ে আসেন, আর সাথে আমিও। বাড়ি থেকে ঘাট 15 থেকে 20 মিনিটের দূরত্বে। টোটো পাবো না, তাই হেঁটে হেঁটেই আসছিলাম।
রাস্তার বাম পাশে খাল আর ডান পাশে সমতল জায়গায় কিছু ছোট বড় গাছ আছে। আমরা যখন ঘাটের থেকে 15 মিনিটের দূরত্বে, তখন ঘটনার শুরু। প্রথমটা আমিই খেয়াল করলাম। আমার খুব কাজ ঘেঁষে কয়েকটা শেয়াল আমাদের পিছু পিছু আসছে খাবারের গন্ধে। তাই আমি রাস্তা থেকে খুঁজে একটা বড় ঢেলা আর মাঝারি সাইজের একটা বাঁশ ভাঙা হাতে তুলে নিই। তারপর দেখি শেয়ালগুলো আমাদের আর পিছু করছে না। আমি ভাবলাম লাঠি দেখে আর কাছে আসছে না। দাদুর দিকে তাকিয়ে আমি একটু অবাকই হলাম। দেখলাম দাদু বিড়বিড় করে হরিনাম আওড়াচ্ছে। দাদুকে জিজ্ঞেস করলাম, কি হলো দাদু? দাদু উত্তর দিলেন, শোন, সামনে একটা শ্মশান আছে। আমার কেন মনে হচ্ছে ওই শ্মশানে আজ কোনো অশরীরই জেগে উঠেছে। আর এটাও বললেন, যে জেগে উঠেছে তাতে সে আমাদের কিছু করতে পারবে না। কথাগুলো খুব কড়া স্বরে বলে ওঠেন। এই কথা শুনে আমার প্যান্টের টয়লেট করে ফেলবার জোগাড়। দাদু আমার কাঁধে হাত দিয়ে বলল, শোন শোন, আমি তোর সাথে আছি, তুই খবরদার ভয় পাবি না। কারণ আমরা খেয়া ঘাটে পৌঁছে গেলেই সে আর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ সেখানে এখন মাঝিরা জেগে বসে আছে। আমি গায়ত্রী মন্ত্র জপ করছি, তুইও মনে মনে জপ কর। ভয় পেলে আমার হাত ধরে চোখ বন্ধ করে মিনিট 5 হাঁটলেই আমরা ওর সীমানার বাইরে চলে যাব। আমি সাহস দেখিয়ে দাদুকে বললাম, তুমি যখন এই বয়সে ভয় পাচ্ছ না, আর আমি এই ইয়াং বয়সে ভয় পাবো? যদিও কথাটি ভয় লোকানোর জন্য বলেছিলাম। সাথে সাথে আমার খেয়াল পড়ল শিয়ালগুলো আমাদের পিছু কেন ছেড়ে দিল। আসলে স্থানীয় কুকুরদের নির্দিষ্ট একটা সীমানা থাকে। কুকুরেরা সেই সীমানার বাইরে গেলেই অন্য সীমানার কুকুররা চিল্লামিল্লি আরম্ভ করে, কিন্তু শিয়ালদের নির্দিষ্ট কোনো সীমানা থাকে না। যাই হোক, তারপর দাদু বাম হাত দিয়ে আমার ডান হাতটা ধরেন এবং ডান হাত দিয়ে ওইতে ধরে গায়ত্রী মন্ত্র জপ বা উচ্চারণ করতে করতে সামনের দিকে এগোচ্ছেন, সাথে আমিও। ঠিক 1 মিনিট হাঁটবার পর আমরা একটু দূরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি ভাবলাম ফেরিওয়ালাদের মধ্যে কেউ হবে হয়তো। হঠাৎ আমার বাম হাতে একটা তীব্র চাপ অনুভব করলাম। বুঝলাম দাদু আমাকে কিছু বোঝাতে চাইল। আমি দাদুর দিকে তাকিয়ে দেখলাম দাদুর দৃষ্টি একদম সোজা, মানে সামনে যে কেউ দাঁড়িয়ে রয়েছে সেটা তিনি দেখেও দেখছেন না। আমি বুঝলাম আমাকেও তাই করতে হবে। আমি মাথা নিচু করে মন্ত্র জপ করতে থাকি। আমরা যখন সেই ব্যক্তির ঠিক কাছেই, তখন আমরা খুবই ভয়ঙ্কর একটা চিৎকার শুনলাম ওই ব্যক্তির মুখ থেকে। আমি কৌতূহলবশত সেই ব্যক্তির মুখের দিকে তাকিয়ে প্রায় অজ্ঞান হয়ে পড়লাম, কিন্তু হইনি। নিজেকে খুব সামলিয়ে সামনের দিকে এগোই। আমি শুধু শুনলাম সে বলল, ওই খাবারের ব্যাগটা এখানে রেখে চলে যা, আমি তোদের কোনো ক্ষতি করব না। আমি ওই কথাটা শুনে ব্যাগটা ছুঁড়ে ফেলে দিই। তারপর আমি আর পিছু ঘুরে তাকাইনি। দেখতে দেখতে আমরা খেয়া ঘাটের কাছে এসে পৌঁছালাম। দেখলাম ঘাটে নৌকা এসে দাঁড়িয়েছে। আমরাও দেরি না করে নৌকায় উঠে বসলাম। দেখলাম দাদু তখনও মন্ত্র আওড়াচ্ছেন। তারপর একসময় চুপ হয়ে যান। আমি মাথা নিচু করে দাদুকে বললাম, দাদু, আমি সেই ব্যক্তির মুখ দেখতে পেয়েছি, বলেই কেঁদে ফেলি। আমার মন থেকে ভয় কাটানোর জন্য দাদু বলল, হ্যাঁ, তবে তোর সাহস আছে। কি দেখলি বল? তাকে দেখতে সিনেমার কোনো হিরোর মতো, তাই না? এই বলে হাসতে লাগেন। তারপর কিছু সময় পর নৌকা ছাড়েন পাড়ের উদ্দেশ্যে। দাদা, ঘটনাটা এখানেই শেষ না। আমি যে দৃশ্য দেখেছি সেটা এবার একটু বর্ণনা করছি। দাদুর মন্ত্র উচ্চারণের কারণে সেই ব্যক্তির লাট্টু যেমন ঘোরে তেমনি ছিটকে গেল অন্য পাশে। আর দৃষ্টি ওর মুখে পড়তেই আমি দেখলাম মানুষের শরীরে রক্ত না থাকলে যেমন সাদা ফ্যাকাশে হয়ে যায়, ঠিক তেমন তার গায়ের রং, আর চোখটা একটু অন্যরকম উজ্জ্বল। সে কি রং আমি বর্ণনা করতে পারছি না, তবে খুব ভয়াবহ। গালগুলো হাড়ের সাথে মিলে এক হয়ে গেছে, আর দাঁতগুলো পিরানা মাছের মতো ছোচালো এবং তীব্র ধারযুক্ত। ওয়েট দাদা, পরে আমি দাদুকে জিজ্ঞাসা করেছিলাম, দাদু, তুমি যখন বুঝলে সামনে বিপদ, তবে আমরা ওই রাস্তাতেই আরও আধ ঘন্টা অপেক্ষা করলেই তো ভোর হয়ে যেত, তখন তো অসুবিধে হতো না। উত্তরে দাদু আমাকে জানাই, ভক্তি ভরে ঈশ্বরকে ডাকলে কোনো অশুভই আত্মা ধারে কাছে আসতে পারে না। আমরা ঈশ্বরের পূজারী, ঈশ্বরের গোলাম,
আমাদের ওই অশরীরীকে ভয় পেলে হবে? আজ এ ঘটনা আমার সাথে ঘটেছে, ভবিষ্যতে তোর এমন রাত বিরেতে কাজ আসবে। তখন তুই যদি এমন বিপদে পড়িস তবে তুইও ঠিক একই প্রক্রিয়ায় নিজেকে সুরক্ষা করবি। জানি না দাদা তুমি ভূত মানো কি না, তবে এমন ব্যক্তি অনেক আছে যারা এই ঘটনাগুলোকে গালগপ্প বলে মনে করে। তবে আমি একটা কথাই বলবো, যার যার বিশ্বাস তার ব্যক্তিগত ব্যাপার। দাদা তুমি কি বলতে চাও? কিছু বলতে চাইলে বলো। ঘটনাটা লিখে দিয়েছে আমার ফ্রেন্ড নীলু। দাদা তুমি আমার দাদুকে একবার হাই করে বলে দাও। হাই নীলু, হাই দাদু। তো বন্ধুরা, এই ছিল প্রথম ঘটনা। সত্যি ঘটনাটা খুবই ডেঞ্জারাস। আর হ্যাঁ ভাই, তুমি যেটা বলেছো সেটা একদমই সত্যি। বিশ্বাসটা পুরোপুরি নিজের কাছে, যার যার ব্যক্তিগত বিষয়। বিশ্বাস করা বা না করা সেটা একান্তই তার উপর নির্ভর করে। ভৌতিক কথা কখনোই কিন্তু বলে না যে এগুলোকে বিশ্বাস করতেই হবে। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো তোমরাও যদি এরকম ঘটনা আমাদের এই পরিবারে শেয়ার করতে চাও, এত লোকের মাঝে ছড়িয়ে দিতে চাও, তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি লিখে বা ভয়েস করে পাঠিয়ে দাও। চলো আর কথা বাড়াচ্ছি না, একদম সরাসরি শুরু করছি পরের ঘটনা। কেমন আছো দাদা? সবার পাঠানো ঘটনাগুলো শুনে আমার নেগেটিভ বিষয়ে কিছু নলেজও বেড়েছে। অর্ধেক রাত পর্যন্ত চোখ থেকে জল পড়ে বলে ঘুম আসে না। সেই সময় তোমারই ঘটনাগুলো শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। ঘটনাটা যখনকার তখন সামারের সময়, আর গরম বেশি থাকার কারণে রাত 12টা পর্যন্ত সবাই বাইরে মাঠে খেলতো। তখন আমি ক্লাস 7-এ পড়ি। বলে রাখি, মাঠের একপাশে পার্ক আর দুই ধারে দুটো পাড়া। পাড়া বলতে সবই কোয়ার্টার, আর আমরা যেদিকটায় থাকতাম ওইটা 16 নাম্বার। আর মাঠের ওই ধারের ওইটা আদিবাসী পাড়া। রাতে দুই পাড়ার ছেলেরা মিলে গোল্লাচাট খেলতাম। মোটামুটি 27-28 জন মিলে। তাদের মধ্যে সিনিয়র আরও ছিল। সিনিয়র বলতে ওই ক্লাস 11-12-এর ছেলেরা। তাও কয়েকদিন বেশ ভালোই চলছিল। তারপর দেখা যাচ্ছে টিমে আউট হলেই টিমের ছোটদের ওপর সব দোষ দেওয়া হতো। তাই কয়েকজন বলল, বুড়ো ধাড়িগুলোর সাথে আর খেলবো না, আমরা অন্য কিছু খেলবো। বুড়ো ধাড়িগুলো মাঠে গোল্লাচাট খেলতো বলে আমরা পাড়ায় খেলতাম ছোঁয়াছুঁই। ছোঁয়াছুঁই খেলা মজা হতো না বলে আমরা নিজেরা একটা খেলা তৈরি করলাম, সেটার নাম ড্র্যাগন স্পাই। সেই খেলাটাই 16 জন থাকলে 8 জন করে দুটো টিম করা হতো। আর এই খেলাটা খেলতে ভালোই লাগতো বলে প্রতিদিন খেলাটা হতো। ঠিক টাইমে সবাই পড়াশোনা করে চলে আসতো, দেন আমরা টিম ভাগ করে খেলতাম। খেলাটা পাড়ায় হতো বলে এরোর বারান্দা অন্ধকার গলিতে লুকিয়ে পড়ত, কারণ অপোজিট টিমের কেউ দেখে নিলে চিল্লিয়ে নিজের টিমকে ডাকত আউট করার জন্য। আর পাড়াতে প্রত্যেক 4টে কোয়ার্টারের পর একটা করে গলি। পাড়ায় টোটাল 4টে লাইন। ফার্স্ট দুটো লাইনে 24টা কোয়ার্টার, আর তারপর মিডিলের লাস্টে 20টা কোয়ার্টার। ফুল পাড়া ধরে খেলা হতো বলে চিল্লাতেও অনেক জোরে জোরে হতো। সেই কারণে পাড়ার অনেকে বলতো, এসব আবার কি খেলা রে বাবা, যা মাঠে গিয়ে খেল। কিন্তু খেলাটা ভালোই লাগতো বলে আমরা প্রতিদিনই খেলতাম, কিন্তু কারোর বারান্দায় কমই লুকাতাম। যেহেতু সেটা হরিঘাটা ফার্মের একদম ওখানে, তাই ওখানে গরুর খাটাল আছে। আমাদের ওইদিকেও একটা খাটাল ছিল। সেই খাটালের পাঁচিল মাঠের পার্কের পাশ দিয়ে গেছে, আর পাঁচিলের ধারেই একটা টগর গাছ ছিল। পাড়ায় সবাই বকাবকি করতো বলে আমরা 3 জন মিলে সেই পাঁচিলের গায়ে লাগা টগর গাছের ওপরে উঠে পড়ি। গাছটা ঝোপঝাড় দিয়ে ঢাকা আর আশেপাশে জঙ্গলে ভর্তি। আমরা সেই সময় সাপেরও ভয় পাইনি। লুকিয়ে থাকার পরে আমাদের ওরা খুঁজেও পাচ্ছে না। প্রায় 40 মিনিট মতো হয়ে গেছে। এতক্ষণ এইভাবে বসে বসে বোরিং লাগছিল। তাই মাতাল নামে একটা ছেলে, সে আমাদের থেকে একটু ছোট, সে বলল, চ এবার বেরিয়ে পড়ি, আবার ওদেরকে দেখা দিয়ে এখানে এসে লুকিয়ে পড়ব। অপোজিট টিমের প্লেয়ারগুলো দৌড়ায় খুবই স্পিডে। সেই ভয়ে আমি বললাম, তুই যা, আমি যাব না, গেলেই ছুঁয়ে ফেলবে। মাতাল নামের ওই ছেলেটা চলে গেলে তখন আমি আর বাসি নামের একটা ছেলে ওখানেই বসেছিলাম। তারপর মাতাল ওদেরকে দেখা দিয়েছে বলে
ওদের টিমের দুজন মাতালের পেছনে পড়েছে। আর আমরা যেই টগর গাছটাতে ছিলাম সেখান থেকে ফার্স্ট লাইন 9 পার মতো দূরত্বে, তাই দেখতে পাচ্ছিলাম ঝোপঝাড়ের ফাঁক থেকে। তারপর বাসিও দেখি নামলো আর ওদেরকে দেখা দিয়ে ও পালালো। আমি এবার একা গাছের ওপর বসে, পাঁচিলের ওই পারে পুরো অন্ধকার, খাটালে একটাও লাইট নেই। সেই খাটাল যেখানে শেষ হচ্ছে একদম লাস্ট মাথাতে ওইখানে একটা হ্যালোজেন লাগানো, আর কোথাও কোনো লাইট নেই। অন্ধকার দেখে আমার একটু ভয় লেগেছে, তাই আমিও বেশি দেরি না করে নেমে পাড়ায় ঢুকে পড়েছি। তারপর আউট হয়ে গেছি। তখন 10টা বাজে। আমি ডিনার করে ঘুমিয়ে পড়ি। সেদিন আমি মায়ের সাথে ঘুমিয়েছিলাম। হঠাৎ রাত 1টার দিকে আমার ঘুম ভেঙে যায়। তাও আমি ঠিকই ছিলাম। আমার ঘুম আসছে না আর বিরক্তকর লাগছে। আমার মনে হচ্ছে কেন সকাল হচ্ছে, অনেক খাটনি তো হয়ে গেল, আমি জেগে আছি। ফোনটা খুলে দেখি 1টা বাজে। সেই দেখে চোখ বন্ধ করে নিয়েছি, তাও ঘুম আসছে না আমার। হঠাৎ আমার মাথা গরম গরম লাগছে। হাত দিয়ে দেখি কি না গরম। শরীরটাও ভালো লাগছে না বলে মাকে ডাকলাম। মা উঠে হাত দিয়ে দেখল আর বলল, ঘুমা, দেখ কি হয়, না ঠিক হলে কালকে ডক্টর দেখাবো। কোনোভাবে সকাল হলো। ডক্টরের কাছে গেলাম। ওষুধ দিয়েছিল, সেগুলো খেয়েও কিছু হয়নি। তারপর তো আমি ঘরে থাকতেই পারতাম না। খাটে ঘুমোলে আমার মনে হতো আমার মাথা নিচে আর পাটা ওপরে হয়ে যাচ্ছে। ওপর দিয়ে পাথরের মতো বড় বড় কেমন অদ্ভুত জিনিস সেগুলো আমার দিকে আসতো। আমি ওগুলো বলে বোঝাতে পারবো না। একটা সময় আমার অবস্থা এতটাই খারাপ, আমার মা আমাকে দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাবাও কাঁদছে। তারপর বাবা আর বাবার বন্ধুরা দুজনে আমাকে নিয়ে গেল ডক্টরের কাছে। ডক্টর ব্লাড টেস্ট করতে বলল আর একটা ইঞ্জেকশন দিল। 8 দিনের মাথায় আমি একটু ভালো ফিল করি। আমাকে দেখতে অনেকটা জ্যান্ত কঙ্কালের মতো লাগতো, এতটাই রোগা হয়ে গিয়েছিলাম। কেউ বিশ্বাস করবে কিনা জানি না, লাইফে অনেক ফিভার হয়েছে, কিন্তু এটা তাদের থেকেও ডেঞ্জারাস আর অদ্ভুত। যাই হোক, ঠিক হয়ে গিয়েছিলাম। তারপর স্বপ্নে শুধু একটা জিনিসই দেখতাম, আমাকে কেউ না কেউ তাড়া করছে। কখনো বন্ধুরা, কখনো পাড়ার লোক, আবার কখনো এমন কয়েকজন মানুষ, তাদেরকে আমি চিনি না, কোনোদিনও দেখিও নি। আর আমাকে যখন তাড়া করতো আমি দৌড়তে পারতাম না। 2 হাত নড়াতাম, অনেক জোরে জোরে আমি উড়ে যেতাম। ওদেরকে ভেঙাতাম আর ওদের দেখে হাসতাম। আমাকে ধরতে পারেনি বলে এই স্বপ্ন এখনও মাঝে মাঝে দেখি। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার বাবার খুব শরীর খারাপ হয়। কল্যাণী হসপিটালে ভর্তি করি। মোটামুটি 5-6 দিন হয়ে যায়, কিন্তু আমাদের বাড়িতে কেউ আসতো না। 7 দিনের দিন সন্ধেবেলা আমি, আমার মা আর ভাই বসে আছি। সেদিন আমাদের বাড়িতে এক এক করে অনেকজনই আসছিল আর যাচ্ছিল। মায়ের সাথে গল্প করছিল। ভাই আর আমাকে বলছিল, কিছু খেয়েছিস? আমার কেমন জানি লাগলো। বাবার শরীর খারাপ এতদিন ধরে, তখন কেউ আসলো না, আজকে হয়তো মায়ের কান্নাকাটি দেখে এসেছে। যাই হোক, বাড়িতে তাও ভালোই প্রতিবেশীদের ভিড়। রাত অনেক হয়ে গেছিল বলে সবাই বলল, ঘুমিয়ে পড়। সকালে পাড়ার একজন কাকা ফোন করল, তিনি হসপিটালেই ছিলেন। আমি বললাম, বাবা কেমন আছে? বলতেই মা আসলো। মাকে ফোনটা ধরিয়ে দিলাম। মাকে বলল, ভালোই আছে। আর কিছু কথা বলে ফোনটা রেখে দিল। সকালেও দেখি আমাদের বাড়িতে কয়েকজন এসেছে, আর বাড়ির সামনে কয়েকজন দাঁড়িয়ে। আমি তারপর দোকানে যাই পাউরুটি আনতে। সেখানেও সবাই গল্প করছিল। আমি এখনও দোকানে পৌঁছইনি। আমাকে দেখে সব চুপ, আর আমার দিকে কয়েকজন তাকাচ্ছিল। আমার কেমন যেন লাগতে শুরু করলো। তারপর পাউরুটি নিয়ে বাড়ি যাই। দেখি মা কান্নাকাটি করছে, কিন্তু আগের থেকেও অনেক বেশি চিৎকার করে করে। আমি ভাবলাম বাবার জন্য। দেখি ভাইও খাচ্ছে। আমি ওকে বললাম, চুপ কর, নে পাউরুটি খা। ও আমাকে বলছে, দাদা, বাবা মারা গেছে। সেটা শুনে আমি বলি, কে বলল? বলছে, বনির ঠাকুমা। আমিও ঠাকুমার দিকে তাকালাম। দেখছি মাকে চুপ করাচ্ছে। সেই সময় একজন বলছে, বডি চলে এসেছে। বাইরে গিয়ে দেখি একটা 407 ঢুকেছে। তারপর কিছুক্ষণ রেখেই নিয়ে চলে গেল। আমাদের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে গেল। মা তখন কাজ করা শুরু করে দিল।
আমি বললাম, তোমাকে করতে হবে না মা, আমি করব। মা বলল, না, তোরা দুজন মন দিয়ে পড়াশোনা কর, এসব নিয়ে টেনশন করবি না। দাদা, কষ্ট লাগতো দেখে, পড়তেও মন লাগতো না। ইতিমধ্যে বাবার চলে যাওয়া 8-9 মাস হয়ে গেছে। আমি আর আমার ভাই স্কুল যেতাম জঙ্গল রোড বলে একটা রাস্তা দিয়ে। একদিন ভাইকে পেছনে বসিয়ে স্কুলে যাচ্ছি সাইকেল চালিয়ে। ফুল প্যান্ট পরে সাইকেল চালালে পায়ের নিচের একটুখানি অংশ ফাঁকা থাকে। সেই ফাঁকা জায়গাটা দিয়ে মনে হলো একটা ঠান্ডা হাওয়া আমার ভেতরে প্রবেশ করলো। আমি আমার ভাইকে বললাম, ও বলছে না, ওর সাথে এমন কিছু হয়নি। এমন করে আর একদিন ওই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আবার সেই ঠান্ডা হাওয়াটা পায়ের নিচ দিয়ে চলে গেল। কিন্তু এই গরমের মধ্যে এই ঠান্ডা হাওয়াটা আসছে কোত্থেকে? পুরো স্পষ্ট মনে হলো ঠান্ডা একটা হাওয়া পায়ের একটুখানি জায়গা দিয়ে গেল, আর বাকি জায়গাগুলোতে ঠান্ডার কোনো কিছুই ফিল হলো না। একদিন আমি বাড়িতে, আর ভাইকে বললাম, আজকে আর স্কুলে যেতে হবে না। ও আমাকে ঝগড়াঝাটি করে মারামারি করে গেল স্কুলে। ছুটি হয়ে আসার সময় ওর অ্যাক্সিডেন্ট হয়। ওকে হসপিটালে নিয়ে যেতে না যেতেই ও মারা যায়। আমি তখন জানি না, আমি বাড়িতে আর মা কাজে। পাড়ার যে ছেলেগুলো ওর সাথে পড়তো তারা এসে ওদের নিজের বাড়িতে বলেছে, আর তার মা এসে দরজা ধাক্কাচ্ছিল অনবরত। আমি গিয়ে খুললাম, আর ওর মায়ের চোখ মুখ দেখে আমার কেমন যেন লাগতেই বিকটভাবে বলল, শিগগির যা, তোর ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি শুনে দৌড়চ্ছি, মাকেও যে খবর দেব সেটা ভুলে গেছি। আমার চোখ আর নাক থেকে জল পড়ছিল। রাস্তার লোকগুলো আমাকে দেখে অবাক হয়ে গেছিল। একটা লোক বলছে, কি হয়েছে রে? আমি কোনো অ্যান্সার না দিয়েই জোরে সাইকেল চালিয়ে হসপিটালের সামনে দোকানগুলোতে জিজ্ঞাসা করি, এমন কিছু হয়েছে কি না। ওরা বলল, হ্যাঁ, সেই বাচ্চাটা তো মারা গেছে। আমার কান্নাকাটি দেখে অনেক লোক আমাকে জল দিচ্ছে আর নানান রকম কোশ্চেন করছে। কোথায় থাকিস তুই? আর তোর বাবা মা কোথায়? তারা জানে না? তারপর হসপিটালে গেলাম। ওইখান থেকে বলছে বডি পোস্টমর্টেম হবে, তারপর দেওয়া হবে। মাকেও খাবার দেওয়া হলো। এমন দুঃখের মধ্যে দিয়ে ভাইয়ের বডি নিয়ে আসা হলো। সেই সময়টা এতটা কষ্টের ছিল যে বলে বোঝাতে পারবো না। ভাই যাওয়ার কয়েকদিন পর থেকে আমার চোখ থেকে জল বেরোতো প্রতিদিন। মাকে কথাটা বলিনি। এমন করতে করতে 1 মাস হয়ে গেল। আমি মাকে জানালাম আমার চোখ থেকে এমন জল বেরোয়। মা বলল, এতদিন বলিসনি কেন? আমি মাকে বললাম, আমি ভেবেছিলাম ঠিক হয়ে যাবে হয়তো। তারপর মা আমাকে নিয়ে গেল একটা ডক্টরের কাছে। সেখান থেকে ড্রপ দিয়েছিল, সেটা দিয়েও কিছু হয়নি। কিন্তু আমি মাকে বলেছিলাম ঠিক হয়ে গেছে। মাও কথাটা শুনে শান্তি পেয়েছিল। বললে কেউ বিশ্বাস করবে কি না জানি না, আমি একদিন জানলার দিকে মাথা করে শুয়েছিলাম। চোখটা বন্ধ ছিল, কিন্তু জেগেই ছিলাম। তখন বাইরে অন্ধকার নেমেছে। হঠাৎ করে একটা আওয়াজ আসলো। পুরো হরর স্টোরিগুলোতে যেমন আওয়াজ হয় পুরো তেমনই। আমি এটা মাকে বলিনি, কারণ আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। আর আমি বলেছিলাম না, আমি একটা স্বপ্ন দেখি যেখানে আমি দৌড়তে পারি না, উঠতে পারি। সেই স্বপ্নটা ওই দিনকার রাতেও দেখলাম। মা অঙ্গনারীতে কাজ করে, শুনলাম সেখান থেকে ট্রেনিংয়ে পাঠাবে মাকে। মা বলল, যাব না, গেলে তোকে কে রান্না করে দেবে? সেটা নিয়ে ভাবছিল কাজ ছেড়ে অন্য কাজ খুঁজব। আমি বললাম, আমাদের বাড়ি চলে যাব, তুমি ট্রেনিং থেকে আসো, তারপর চলে আসব। মা ফোন করলো। আমার কাজিন হ্যালো বলে ঠাকুমাকে ফোনটা ধরিয়ে দিল। ফোনে মা আমার যাওয়ার কথাটা বলল। আমার ঠাকুমার বাড়ি তিতাগড়ে। আমি চলে গেলাম মায়ের ট্রেনিং যাওয়ার আগেই। একদিন ভালোই কাটলো, পরের দিনটাও ভালো গেল। কিন্তু রাতে শুনলাম সেদিন রাতে কাকার আবার 2:10 নাইট ডিউটি, আর ঘুমিয়ে আমার কোনো হোশ ছিল না। সে সময় হয়তো মাথার কাছ থেকে আমার বালিশটা নিচে পড়ে গেছিল। সেটা ভেজা থাকার কারণে কাকা ভেবেছে আমার লালা পড়ে হয়তো ভিজে গেছে, তাই রাগের চোটে আমাকে একটা থাপ্পড় দিয়েছে। আমার ঘুম ভেঙে যায়, আর আমি রেগেও গিয়েছিলাম। ঘুমের ঘোরে কেউ আমাকে বিরক্ত করলে আমার ব্যাপক রাগ ধরে। এমনকি আমার ভাইয়ের সাথেও মারপিট হতো, ও আমাকে ঘুমোতে দিত না। তাই সামনে তাকিয়ে দেখি কাকা জোর গলায় বলছে, লালা ফেলেছিস কেন বালিশের ওপর? পরের দিন বালিশ ছাড়া ঘুমোবি। সবাই তখন জেগে যায়। কাকি এসে কাকাকে ডিউটি পাঠায়।
আবার সবাই ঘুমিয়ে পড়ে, আমিও ঘুমিয়ে পড়ি। ব্যাপারটা খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। আমি যেমনভাবে বললাম ঠিক সেটুকুই হয়েছিল। যাই হোক, আবার গিয়ে শুয়ে পড়ি। কিন্তু আমার ফিল হয় যে আমার আশেপাশে কেউ রয়েছে। আমার গাল ফুলে যাচ্ছে, সেটা আমি বুঝতে পারি গালে হাত দিয়ে। দেখি রক্ত বেরোচ্ছে, আর সবাই ঘুমোচ্ছে। কাউকে দেখতেও সাহস পাচ্ছে না, না বিছানা থেকে উঠতে পারছে। রক্ত বেরোনো কমছে না বলে সাহস করে বাইরে গিয়ে হাতে লাগা রক্তগুলো ধুলাম। কাকার হাতে একটা কচ্ছপের আংটি ছিল, সেটা উল্টো থাকার কারণে আমার গালে ঢুকে গিয়েছিল। রক্ত পড়া বন্ধ না হওয়ার কারণে মাথা ঝিমঝিম করছিল, মনে হচ্ছিল নিচে পড়ে যাব। যেখানে কেটে গিয়েছিল ওইখানে হাত দিতে পারছিলাম না। সবাই জানতে পারবে সেইভাবে জল দিয়ে পুরো ক্লিন করেছি। তখন জানিও না কটা বাজে, কিন্তু বাইরে অন্ধকারে আমি জল দিয়ে ধুচ্ছিলাম। তখন কাটাও দিয়েছিল কয়েকবার। সব হয়ে যাওয়ার পর যখন ঘরে ঢুকবো, কেন জানি না সাইডে কোনোভাবে নজর যায়। দেখি পুরো সাদা একটা ভাসমান জিনিস আমার থেকে 7-8 হাত দূরে। আমি দেখি দরজা বন্ধ করে বিছানায় চলে গেছি। আমি সেই দৃশ্যটা এখন ইমাজিন করতে পারছি না, ভালোভাবে না দেখার কারণে। অনেকটা শ্যাডোর মতন, কিন্তু বোঝা যাচ্ছে সেটা সাদা কাপড়ের ধুতি আর সাদা চাদর জড়িয়ে দাঁড়িয়ে আমাকে ডাকছিল। আর সেই দিনের পর থেকে আমার জ্বর। এরপর আমি বাড়ি চলে আসি। গালের কাটা দাগটা এখনও কাঁচা। ভংচুং বলে কাটার দাগটা লুকালেও আমার সাথে যা হচ্ছিল সেগুলো থামেনি। সেই জ্বরটা যেদিন ছাড়ল সেদিন আমি বিছানায় শুয়েছিলাম। হঠাৎ কেমন যেন হলো, মনে হচ্ছে আমি পাগল হয়ে গেছি। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল, কিছু বলতে পারছিলাম না। শরীরের ভেতর থেকে কেউ যেন আমার গলাটা টিপছিল। আমাকে আমার মন বলছিল, যা তোর মাকে বলে আয়, তুই আর বেশিক্ষণ নেই। এগুলো এখনও চলছে আমার সাথে। আমি জানি না কোনটার সাথে কোনটার কি লিঙ্ক আছে। এসব কি হচ্ছে আমার সাথে? এসব কি কোইন্সিডেন্ট নাকি অন্য কিছু? নাকি কি হচ্ছে আমার সাথে সত্যি আমি বুঝতে পারছি না। আমি এখনও এসব নিয়ে অনেক চিন্তায় আছি। কেন এসব স্বপ্ন দেখছি? কেন এসব হচ্ছে? আজ এখানেই শেষ করলাম। পরে যদি আরও কিছু হয় তাহলে আমি আবার পাঠাবো। ভালো থেকো, নিজের মতো করে সাজিয়ে নিও। বন্ধুরা, এই ছিল দুটো ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। কোন ঘটনাটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। কিন্তু দ্বিতীয় ঘটনাটা শুনে আমার সত্যি খারাপ লেগেছে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, একদম সরাসরি চলে যাচ্ছি শাউট আউট পর্বে। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে বশির সাথী, লিখেছে এসে গেছি দাদা। সেকেন্ড কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস, লাভ রিয়াক্ট দিয়েছে। থার্ড কমেন্ট করেছে দীপশ্রী দাস, লিখেছে হাই। তারপরে কমেন্ট করেছে চুমকি ঘোষ, লাভ রিয়াক্ট দিয়েছে। সোমা দাস লিখেছে ওয়াও। জয়া সাধু খান লিখছে আবার এসে গেছি দাদা একদম। কাকলি সর্দার লিখেছে হাই। রাহুল রয় লিখেছে বিগ বস। গীতা গোস্বামী লিখেছে হ্যালো ভাই, তোমার ঘটনা শুনছি। তারপরে কমেন্ট করেছে পল্লবী পাত্র, লাভ রিয়াক্ট দিয়েছে। শুভভক্ত লিখেছে হাই অমিতদা, আমার বাবার নামটা একবার হ্যালো করে বলো। শিশির আর পূর্ণিমা, হ্যালো শিশির আঙ্কেল, হ্যালো পূর্ণিমা আন্টি। তারপরে কমেন্ট করেছে হাবিবুর রহমান, লিখেছে এসে গেছি দাদা। গৌতম বেরা লাভ রিয়াক্ট দিয়েছে। পঙ্কজ রয় লাভ রিয়াক্ট দিয়েছে। রাকেশ প্রসন্ন লিখেছে এসে গেছি দাদা আবারও। মান্ডি লিখেছে খুব সুন্দর ঘটনাগুলো দাদা, কেমন আছো তুমি? খুব ভালো আছি গো, তুমি কেমন আছো? দীপ দেবনাথ লিখছে ভয় পেতে চলে এলাম। অক্ষয় অধিকারী লিখছে লাভ ইউ অমিতদা। তারপরে কমেন্ট করেছে এসকে রানী, পিটু মুখার্জি, বনশ্রী, রাহুল রয়, এডি মাইসেলফ, সুমিত ঘোষ, সৌমিলি মণ্ডল, অভিজিৎ মধু, রাইডার পাপন, সমীর দাস, পারমিতা দে লিখেছে দাদা কেমন আছো? আমার কাছে একটা ঘটনা আছে, আমি সময় করে পাঠিয়ে দেব, ভালো থেকো তুমি। একদম গো, পাঠিয়ে দাও, তুমিও ভালো থেকো। চন্দনা ঘন্টা লিখছে কেমন আছো? অনেকদিন পর আবার সময় মতো ঘটনা শুনতে চলে এলাম তোমার গলায়। হ্যাঁ, কমেন্টটা অনেকদিন পরই দেখলাম। বনশ্রী লিখছে দাদা কিছু কোশ্চেন ছিল, ভূতেরা সেন্সলেস মানুষদের কেন কিছু করে না, আর ভূতেরা আগুনে ভয় পায় কেন? বলতে আমি জানি না কেন সেটা, কিন্তু যুগের পর যুগ ধরে এটা শুনে আসছি, বা যারা এরকম ফেস করেছে তাদের কাছেও এরকম ঘটনা শোনা যায়, তাই জন্যই বলা যায় আর কি। বৈশাখী লিখেছে দাদা তোমার ভিডিওগুলো দারুণ লাগে, আমার নামটা নিও। হ্যালো বৈশাখী। নন্দিনী রয় লিখছে দাদা আবারও চলে এলাম একদম। তারপরে কমেন্ট করেছে মিষ্টি পাখি। মনিকা ত্রিপুরা লিখেছে ভূতের রাজ্যে পাড়ি দিতে চলে এলাম তোমার সঙ্গে।
ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। তারপরে কমেন্ট করেছে অপর্ণা দত্ত, সুদীপ মান্না, বাংলা কার্টুন, কাকুলি, রঞ্জিত দাস, ডিজে ভ্লগার অনিশ, স্বপ্না বাজেল, কল্পনা বিশ্বাস, রাকেশ মণ্ডল, রাহুল মাইতি, পাপিয়া দে, আশিস কোলে, দীপ বাগচি, সংঘমিত্র রয়, রিন্টু বুনিয়া, দীপ ঘোষ, নন্দিনী মিত্র, এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।